ক্রিয়েটিভিটি অফ স্টুডেন্টস টু ফ্লোরিশ থ্রু চেঞ্জেস ইন কারিকুলাম পিএম পাঠ্যক্রমের পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে প্রধানমন্ত্রী। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নলেজ 710। আশা করছি সকালে ভালো আছেন। আমরা বরাবরের ন্যায় আজও একটি এডিটোরিয়াল নিয়েছি, আর আজকের এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে দ্য বাংলাদেশ পোস্ট নামক পত্রিকা থেকে। সো এডিটোরিয়ালটি আমরা সম্পূর্ণ ভেঙে ভেঙে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করব এবং এখানকার যে নতুন নতুন ওয়ার্ডস, ফ্রেজ, ইডিয়মস রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। পাশাপাশি বিশেষ করে আমরা স্ট্রাকচারগুলো লক্ষ্য রাখব। তার কারণ হচ্ছে আমরা যখন নিজেরা কোনো এডিটোরিয়াল বা আর্টিকেল অনুবাদ করতে যাই তখন কিন্তু আমাদের শব্দার্থ নিয়ে কোনো সমস্যা হয় না, আমাদের সব সমস্যা হয় স্ট্রাকচার নিয়ে বা গ্রামার নিয়ে। ঠিক আছে, যখন একটা স্ট্রাকচার আমরা বুঝি না তখন কিন্তু সেটার অনুবাদ করতে পারি না। এই কারণেই যদি আপনি স্ট্রাকচার লক্ষ্য রেখে এভাবে কয়েকটি আর্টিকেল বা এডিটোরিয়াল অনুবাদ শিখতে পারেন তাহলে অন্য যে কোনো আর্টিকেল বা এডিটোরিয়াল আপনি সুষ্ঠুভাবে সহজভাবে পড়তে পারবেন, পড়ে অর্থ বুঝতে পারবেন। আপনি যখন ওই এডিটোরিয়াল পড়ে যাবেন, মানে আপনার বারবার পিছনে তাকাতে হবে না যে এটা কী বললো ওটা কী বললো, পড়ে যাবেন অর্থ বুঝবেন, পড়ে যাবেন অর্থ বুঝবেন। মানে আপনি বাংলা পড়লে যেরকম হয় সেরকম, মানে স্ট্রাকচার যদি আপনার আয়ত্ত থাকে। একটা ফায়দা, একটা উপকার। আরেকটা উপকার হচ্ছে যারা আইএলটিএসের শিক্ষার্থী আছেন, যারা চাকরির পরীক্ষার্থী আছেন, তাদেরও কিন্তু অনেক বড় ফায়দা হবে রাইটিংয়ের ক্ষেত্রে। যখন এই স্ট্রাকচারগুলো আপনার মাথায় থাকবে, একেবারে আয়ত্ত করা থাকবে, যখন আপনি লেখা শুরু করবেন এই স্ট্রাকচারগুলো কিন্তু আপনার মাথায় আসবে। লেখার যখন লিখবেন তখন কিন্তু চোখে চোখে বা চোখে ভেসে উঠবে। ঠিক আছে, তখন দেখা যাবে আপনার রাইটিংয়েও কিন্তু খুবই স্মার্ট হবে। আইএলটিএসের রাইটিংয়ে ভালো স্কোর করতে পারবেন। যারা চাকরি খুঁজছেন তাদের চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। সো যাই হোক, আর বেশি কথা বলবো না। আমাদের যে হেডলাইন সেটা হচ্ছে যে ক্রিয়েটিভিটি অফ স্টুডেন্টস টু ফ্লোরিশ থ্রু চেঞ্জেস ইন কারিকুলাম। সো খেয়াল করুন, এখানে আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি অফ স্টুডেন্টস, মানে শিক্ষার্থীদের সৃজনশীলতা। কীরকম দেখুন, এটা কিভাবে তৈরি হয়েছে। মানে এটা সবসময় খেয়াল রাখবেন যে একটা ফ্রেজ তৈরি হলে তার একটা হেডওয়ার্ড থাকে। যে কোনো ফ্রেজ হোক, যে কোনো প্রকারের ফ্রেজ হোক, একটা হেডওয়ার্ড থাকে, সেই হেডওয়ার্ডকে কেন্দ্র করে বড় একটা ফ্রেজ তৈরি হয়। তো কি হলো ক্রিয়েটিভিটি, এই ক্রিয়েটিভিটি হচ্ছে আমাদের এখানে হেডওয়ার্ড, সৃজনশীলতা। ঠিক আছে, সৃজনশীলতা বৃদ্ধি পাবে। এখন সৃজনশীলতা কার সৃজনশীলতা, সেটা হচ্ছে যে পরে একটা প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে মডিফাই করছে অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের। এটা যদিও খুবই সিম্পল, সহজ, এটা সবাই জানেন। এইভাবে ক্রিয়েটিভিটি অফ স্টুডেন্টস এটা পড়লেই বুঝে যাচ্ছেন যে শিক্ষার্থীদের সৃজনশীলতা। ঠিক আছে, কিন্তু তারপরে একটু ব্যাখ্যার প্রয়োজন হচ্ছে যে যখন আপনি এভাবে ব্যাখ্যা সহকারে পড়বেন বা ব্যাখ্যা সহকারে বুঝবেন তখন আপনি নিজে কোনো কিছু লিখলে তখন এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সো ক্রিয়েটিভিটি সৃজনশীলতা কার সৃজনশীলতা অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের সৃজনশীলতা। এখন এই যে আমাদের সাবজেক্ট ক্রিয়েটিভিটি অফ স্টুডেন্টস সাবজেক্ট, তার ভার্ব হচ্ছে টু ফ্লোরিশ। সো এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন যে পত্রিকার ক্ষেত্রে ফিউচার ইভেন্টস বর্ণনা করার জন্য সবসময় কী করা হয়, ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করা হয়। এই যে খেয়াল করুন, এখানে টু এর পরিবর্তে মূলত ছিল যে উইল ফ্লোরিশ অথবা ইজ গোয়িং টু ফ্লোরিশ, যে ক্রিয়েটিভিটি অফ স্টুডেন্টস উইল ফ্লোরিশ অথবা ক্রিয়েটিভিটি অফ স্টুডেন্টস ইজ গোয়িং টু ফ্লোরিশ, মানে শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়বে, বিকশিত হবে বা বিকাশ হতে যাচ্ছে বা বাড়তে যাচ্ছে এরকম। কিন্তু হেডলাইন হওয়ার কারণে ওই উইল ব্যবহার না করে কি করেছে তারা, এই ইনফিনিটিভের মতো করে টু ব্যবহার করেছে। সো কী অর্থ হবে আমাদের, ক্রিয়েটিভিটি অফ স্টুডেন্টস শিক্ষার্থীদের সৃজনশীলতা টু ফ্লোরিশ বৃদ্ধি পাবে, বিকশিত হবে কিসের মাধ্যমে, থ্রু চেঞ্জেস। এখানে খেয়াল করুন, এই যে থ্রু, এই বানানটা কিন্তু এরকম ছিল না। বানানটা কিন্তু আপনারা জানেন সবাই যে THROUGH, ঠিক আছে, এরকম ছিল থ্রু চেঞ্জেস। কিন্তু পত্রিকার হেডলাইনের ক্ষেত্রে সবসময় হেডলাইনটা যথাসম্ভব সংক্ষেপ বা কনসাইজ করা হয়। এ কারণে তারা কী করেছে, এটাকে ছোট করে থ্রুটাকে পুরো না লিখে, থ্রুটা যেহেতু অনেক বড় বানান, এ কারণে তারা সংক্ষেপে লিখেছে থ্রু, মাধ্যমে। কিসের মাধ্যমে, পরে বলা হচ্ছে যে চেঞ্জেস, পরিবর্তনের মাধ্যমে। এখন পরিবর্তন কোথায়, পরিবর্তনটা হচ্ছে ইন কারিকুলাম, পাঠ্যক্রমের মাধ্যমে, পাঠ্যক্রমের মধ্যে পরিবর্তনের মাধ্যমে। তাহলে ইন কারিকুলাম এই প্রিপজিশনাল ফ্রেজটা মডিফাই করছে এই চেঞ্জেস নাউনকে, যে থ্রু চেঞ্জেস না, পরিবর্তনের মাধ্যমে। পরিবর্তনটা কোথায়, ইন কারিকুলাম, পাঠ্যক্রমে। তারপর খেয়াল করুন, এই যে পুরো কথাটা, এই কথাটা কে বলেছে, যে পিএম, মানে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। তাহলে এখানে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি যে এই যে এখানে সবসময় খেয়াল রাখবেন যে যখন হেডলাইনের ক্ষেত্রে কারো একটা উক্তি আপনি প্রকাশ করবেন সেক্ষেত্রে কি করতে পারেন, ওই উক্তিটা প্রথমে লিখে দিবেন, তারপরে যে ব্যক্তি বলেছে তার কথাটা, তার নামটা শেষে উল্লেখ করবেন, মাঝখানে একটা কোলন ব্যবহার করবেন। যেমনটা এখানে এই যে পুরো কথাটা ক্রিয়েটিভিটি থেকে কারিকুলাম পর্যন্ত এটা কে বলেছে, প্রধানমন্ত্রী বলেছে, এই কারণে এটা প্রথমে উল্লেখ করে একটা কোলন ব্যবহার করেছে, তারপরে তার নামটা উল্লেখ করেছে প্রাইম মিনিস্টার বা পিএম।
আশা করি বুঝতে পেরেছেন। সো কী হলো, ক্রিয়েটিভিটি অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের সৃজনশীলতা টু ফ্লোরিশ মানে উইল ফ্লোরিশ বাড়বে, বিকশিত হবে, থ্রু চেঞ্জেস পরিবর্তনের মাধ্যমে। কোথায় পরিবর্তনের মাধ্যমে? ইন কারিকুলাম পাঠ্যক্রমের মাধ্যমে। এই কথাটা কে বলেছেন? পিএম, প্রাইম মিনিস্টার। সো আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে পাঠ্যক্রমের পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অন সানডে সেইড হার গভর্নমেন্ট ইজ ব্রিংিং changes to the curriculum and the method of education mainly to cut dependency on learning through memorization to flourish talents and creativity of the students. সো খেয়াল করুন, খুবই সহজ একটি বাক্য। প্রথমে আমাদের সাবজেক্ট আছে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এখানে খেয়াল করুন, এটা কিন্তু খুব সহজ একটা ফ্রেজ, এটা কিন্তু খুব সহজে সবাই অনুবাদ করতে পারবেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এখানে যে ফাংশন, সে ফাংশনগুলো কি? ফাংশন হচ্ছে যে প্রাইম মিনিস্টার এখানে এই ফ্রেজের হেডওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটাই এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে এই সেড ভার্বে। ঠিক আছে, এখানে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী কী করেছে? সেড বলেছে। এখন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী তিনিকে তার পরিচয় তুলে ধরার জন্য একটা অ্যাপোজিটিভ ব্যবহার করা হয়েছে যে শেখ হাসিনা, মানে শেখ হাসিনা। এখন আপনারা সবাই জানেন যে অ্যাপোজিটিভের ক্ষেত্রে তার আগে পরে একটা কমা ব্যবহার করা হয়, কিন্তু সবসময় খেয়াল রাখবেন অ্যাপোজিটিভ যদি কোনো নাম হয় বা এমন অ্যাপোজিটিভের মাধ্যমে এমন তথ্য দেওয়া হয় যে তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এসেনশিয়াল, সেক্ষেত্রে তার দুই পাশে কমা ব্যবহার করা হয় না। এখানে শেখ হাসিনা যদি না দেওয়া হতো তাহলে এটা অস্পষ্ট হয়ে যেত, এটা গুরুত্বপূর্ণ তথ্য, এই কারণে দুই পাশে কমা ব্যবহার করা হয়নি। একটা ব্যাখ্যা। আর আরেকটা গ্রামারিয়ান, মানে অন্যান্য গ্রামারিয়ান আছেন, তারা এটার ব্যাখ্যা অন্যরকম করেন। সেটা হচ্ছে যে শেখ হাসিনা এটাকে তারা কি বলেন যে হেডওয়ার্ড বা মূল সাবজেক্ট এখানে ধরেন যে শেখ হাসিনা সেড, শেখ হাসিনা বলেছেন, এবং তারা প্রাইম মিনিস্টারকে এখানে অ্যাপোজিটিভ বলেন। অ্যাপোজিটিভ বলে তারা বলেন যে শেখ হাসিনা হেডওয়ার্ড বা হেড সাবজেক্ট, প্রধান সাবজেক্ট, এবং প্রাইম মিনিস্টারটা হচ্ছে এখানে অ্যাপোজিটিভ, যেটা প্রি মডিফাই হয়েছে। সাধারণত এই যারা বলেন যে শেখ হাসিনা এখানে অ্যাপোজিটিভ, তারা বলেন যে অ্যাপোজিটিভ শুধুমাত্র পোস্ট মডিফায়ার হতে পারে, মানে যে নাউনকে মডিফাই করবে তার নাউনের পরে আসবে। কিন্তু অন্যান্য গ্রামারিয়ান যারা আছে তারা বলেন যে না, অ্যাপোজিটিভ প্রি মডিফায়ার হতে পারে। সেই হিসেবে শেখ হাসিনা হচ্ছে মূল সাবজেক্ট, যে শেখ হাসিনা বলেছেন, শেখ হাসিনাকে তার পরিচয় তুলে ধরার জন্য একটা অ্যাপোজিটিভ আনা হয়েছে প্রাইম মিনিস্টার। যেহেতু এটা গুরুত্বপূর্ণ, এখানেও একটা কমা ব্যবহার করা হয়নি, সেই হিসেবে প্রাইম মিনিস্টার হচ্ছে অ্যাপোজিটিভ। আর মানে এক গ্রামারিয়ানদের মতে হচ্ছে যে এক প্রকার গ্রামারিয়ানদের মতে প্রাইম মিনিস্টার অ্যাপোজিটিভ, শেখ হাসিনা হচ্ছে মূল নাউন। আরেক প্রকার গ্রামারিয়ানদের মতে হচ্ছে যে প্রাইম মিনিস্টার মূল নাউন, শেখ হাসিনা হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে যাই হোক, ফাংশন যাই হোক, আমরা বুঝতে পারছি যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী করেছে? সেইড বলেছে। কোন দিন বলেছে? সেটা মাঝখানে বলে অন সানডে, রবিবারে বলেছে। এখন কি বলেছে সেটা আবার সরাসরি বলা হচ্ছে যে হার গভর্নমেন্ট। এখানে খেয়াল করুন যে সেইডের পরে কিন্তু সাধারণত একটা দ্যাট ব্যবহার করা হয়, মানে ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আপনারা যারা ন্যারেশন পড়েছেন তারা জানেন দ্যাট শব্দটা ব্যবহার করা হয়, সেইড দ্যাট এরকম। কিন্তু আপনি এটা খেয়াল রাখবেন, যখন ওই দ্যাট বাদ দিয়ে বাক্যটা একেবারে স্পষ্ট থাকবে, ঠিক আছে, কোনো অ্যাম্বিগাইটি সৃষ্টি হবে না, সেক্ষেত্রে দ্যাটটা কিন্তু আপনি বাদ দিতে পারেন। এই কারণে এখানে যেহেতু অস্পষ্টতা তৈরি হচ্ছে না ওই দ্যাট বাদ দিলে, এই কারণে দ্যাটটা বাদ দেওয়া হয়েছে। যে সেইড বলেছে, কি বলেছে? হার গভর্নমেন্ট, তার সরকার, ইজ ব্রিংিং, আনছে। এখানে হার গভর্নমেন্ট এটা হচ্ছে সাবজেক্ট, ইজ ব্রিংিং ভার্ব ফ্রেজ। সো আনছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হার গভর্নমেন্ট ইজ ব্রিংিং, তার সরকার আনছে। কি আনছে? সেটা অবজেক্ট হচ্ছে চেঞ্জেস, পরিবর্তন আনছে। এখন পরিবর্তনটা কোথায় আনছে সেটা বলা হচ্ছে যে টু দ্য কারিকুলাম, পাঠ্যক্রমে, এবং আরও কিসে? অ্যান্ড দ্য মেথড, পদ্ধতিতে। কিসের পদ্ধতি? অফ এডুকেশন, শিক্ষার। তাহলে খেয়াল করুন যে চেঞ্জেস, পরিবর্তন আনছে, পরিবর্তন কিন্তু দুইটি জিনিসে আনছে। একটা হচ্ছে টু দ্য কারিকুলাম, পাঠ্যক্রমে, অ্যান্ড টু দ্য মেথড অফ এডুকেশন, শিক্ষার পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে কি হলো যে তার সরকার পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনছে। তাহলে আমরা এখানে একটু ডিফারেন্স দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে পূর্বের যে আমাদের হেডলাইন ছিল সেখানে কিন্তু চেঞ্জেস ইন কারিকুলাম ছিল, ইন কারিকুলাম, ঠিক আছে। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা যে চেঞ্জেস টু দ্য কারিকুলাম এরকম রয়েছে। সো ইন এবং টু এর মধ্যে একটু পার্থক্যটা কী? এক্ষেত্রে পার্থক্য হচ্ছে যে ধরুন এই যে এটা বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তটাকে আপনি কারিকুলাম মনে করেন। সো এটাকে যদি আপনি কারিকুলাম মনে করেন, এক্ষেত্রে যদি টু ব্যবহার করা হয় তাহলে কি হলো, এখানে কিছু চেঞ্জেস আছে, কিছু চেঞ্জেস, এই চেঞ্জেসগুলো কী করা হলো, আস্তে করে এখানে ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে কিন্তু এই চেঞ্জেসগুলো ভিতরে ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে কিছু পরিবর্তন আনা হলো। এটা হলো টুর ব্যবহার। তো এরকম একটা সেন্স থাকে, যদি টু ব্যবহার করা হয় তাহলে আলাদা কিছু নতুন ওই যে
কারিকুলাম সেই কারিকুলামের মধ্যে ঢুকিয়ে দেওয়া, ঠিক আছে, টু ব্যবহার করা হয়। আর যদি ইন ব্যবহার করা হয় তাহলে কি হবে, এটা ধরুন কারিকুলাম, ঠিক আছে, ইন ব্যবহার করা হলে চেঞ্জেস বাইরে থেকে কোনো কিছু করা হবে না, বরং সরাসরি ভিতরে গিয়ে কোনো কিছু পরিবর্তন করা হবে, সেক্ষেত্রে ইন ব্যবহার করা হয়। সো যাই হোক, বিষয়টা একই, মানে সাটল ডিফারেন্স রয়েছে, একটু সূক্ষ্ম ভিন্নতা রয়েছে, এই কারণে একটু ব্যাখ্যা করলাম। সো চেঞ্জেস পরিবর্তন আনছে, কোথায় পরিবর্তন আছে এগুলো কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন কোনো কিছু লিখবেন, ঠিক আছে, রাইটিং করবেন, সেক্ষেত্রে যেন আপনার কনফিউশন তৈরি না হয় যে ইন লিখবেন না টু লিখবেন, ঠিক আছে, অনেক কিন্তু কনফিউশন তৈরি হয়, এই কারণে কিন্তু এগুলো ব্যাখ্যা করা। সো ইন হলে কোন সেন্স তৈরি হবে ভিতরে এবং টু দিলে কোন সেন্স তৈরি হবে সেটাই কিন্তু একটু ব্যাখ্যা করলাম। সো চেঞ্জেস পরিবর্তন আছে কোথায়, টু দ্য কারিকুলাম অ্যান্ড দ্য মেথড অফ এডুকেশন, পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আছে। তারপরে হচ্ছে যে এই যে পরিবর্তন আছে সেটা কেন পরিবর্তন আছে, পরে বলা হচ্ছে যে মেইনলি টু কাট মানে কমিয়ে আনা, বাদ দেওয়া। টু কাট বাদ দিতে, আপনারা সবাই জানেন যে ইনফিনিটিভের অর্থ কিন্তু আসতে, যেতে, খেতে, নিতে, বসতে, এরকম সেই একই রকম অর্থ। টু কাট বাদ দিতে বা কমাতে কী করছে, তারা পরিবর্তন আনছে। এখন মাঝখানে যে শব্দ মেইনলি, প্রধানত, এটা কিন্তু অ্যাডভার্ব। সো আমরা জানি যে একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তেমনিভাবে এখানে কিন্তু এই মেইনলি এটা কিন্তু এই টু কাট ভার্বকে মডিফাই করছে। এখানে কিন্তু যদি এটা ইনফিনিটিভ হলেও কিন্তু এখানে এই কাট ভার্বটা রয়েছে, মানে নন ফিনিট ভার্ব। সেই হিসাবে এই নন ফিনিট ভার্বকে মেইনলি শব্দটি কী করছে, মডিফাই করছে। যে কমাতে কীরকম কমাতে, মেইনলি টু কাট, প্রধানত কমাতে। কি কমাতে, সেটা আমাদের এই নন ফিনিট ভার্বের অবজেক্ট হচ্ছে ডিপেন্ডেন্সি, নির্ভরশীলতা কমাতে। এই যে নির্ভরশীলতা সেটা আবার কিসের উপর, অন লার্নিং, শেখার উপর। এখন এই যে শেখা, এই শিক্ষাটা আবার কিসের মাধ্যমে, থ্রু মেমোরাইজেশন, মুখস্থের মাধ্যমে। তাহলে কি হলো যে থ্রু মেমোরাইজেশন, মুখস্থের মাধ্যমে, অন লার্নিং, শিক্ষার উপর, ডিপেন্ডেন্সি, নির্ভরশীলতা, টু কাট কমাতে কি করছে, দ্য গভর্নমেন্ট ইজ ব্রিঙ্গিং চেঞ্জেস, সরকার পরিবর্তন আনছে, ঠিক আছে। তারপরে যে আমাদের আরেকটা ইনফিনিটিভ ফ্রেজ, দেখুন একটু সূক্ষ্ম বিষয়টি। এই যে প্রথম যে ইনফিনিটিভ ফ্রেজ ছিল টু কাট, এটা সম্পর্কিত ছিল এই ইজ ব্রিঙ্গিং, মানে পরিবর্তন আছে কেন, ডিপেন্ডেন্সি কমাতে। এখন তারা ডিপেন্ডেন্সি আবার কমাবে কেন, ডিপেন্ডেন্সি কমা হবে টু ফ্লোরিশ ট্যালেন্টস, মেধা বিকাশে বা মেধা প্রকাশে বা মেধা বাড়াতে, অ্যান্ড ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতা বাড়াতে। কাদের সৃজনশীলতা এবং মেধা, অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের। তাহলে কি হলো আমাদের, একটু যদি আমরা ভেঙে বলি যে হার গভর্নমেন্ট, তার সরকার, ইজ ব্রিঙ্গিং আনছে চেঞ্জেস পরিবর্তন, টু দ্য কারিকুলাম অ্যান্ড দ্য মেথড অফ এডুকেশন, পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আছে। কেন পরিবর্তন আছে, মেইনলি টু কাট, প্রধানত কমাতে। কি কমাতে, ডিপেন্ডেন্সি, নির্ভরশীলতা, কিসের উপর নির্ভরশীলতা, অন লার্নিং, শেখার উপর। লার্নিং শেখা কিসের মাধ্যমে শেখা, থ্রু মেমোরাইজেশন, মুখস্থের মাধ্যমে। এখন এই যে মুখস্থের মাধ্যমে শিক্ষার যে নির্ভরশীলতা সেটা কমাবে কেন, সেটা কমাবে আবার তারা হচ্ছে টু ফ্লোরিশ, বিকাশে। কি বিকাশে, ট্যালেন্টস, মেধা, অ্যান্ড ক্রিয়েটিভিটি, এই সৃজনশীলতা, কাদের সৃজনশীলতা ও ট্যালেন্ট, অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের। তাহলে কি হলো আমাদের, এই যে টু কাট, এটা ইনফিনিটিভ ফ্রেজ, যেটা এই ইজ ব্রিঙ্গিং এই ভার্বের অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। কারণ ইজ ব্রিঙ্গিং, এটাকে যদি প্রশ্ন করি যে কেন পরিবর্তন আছে, উত্তর দিচ্ছে যে টু কাট, ডিপেন্ডেন্সি, নির্ভরশীলতা কমাতে। আবার এখানে টু ফ্লোরিশ, সেটাও ইনফিনিটিভ ফ্রেজ, যেটা এই টু কাট ভার্ব নন ফিনিট ভার্বকে মডিফাই করছে। কারণ যদি এই ভার্বকে মডিফাই করি, জিজ্ঞেস করি যে এই কমাচ্ছে বা কমাবে, কেন কমাবে, কমাবে হচ্ছে টু ফ্লোরিশ ট্যালেন্টস, মেধা বিকাশে বা মেধা প্রকাশে। আশা করি বুঝতে পেরেছেন, একটু ভেঙে বললাম। সো আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে, মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীলতা কমাতে দেশের সরকার পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে we want our children not only to learn by heart, rather they get scope to flourish talents and creativity as they can move ahead with their merits. So changes are being made in the curriculum and education method, she said. So খেয়াল করুন, আমাদের এখানে ডিরেক্ট স্পিচ লেখা হয়েছে সরাসরি যে উই ওয়ান্ট, আমরা চাই, কি চাই, আওয়ার চিলড্রেন, আমাদের শিক্ষার্থী, নট অনলি টু লার্ন, শুধু না শিখুক, বাই হার্ট, অন্তর দিয়ে। সো এখানে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার যদি একটু আমরা ব্যাখ্যা করি, একটু খেয়াল করুন, ব্যাখ্যা করার চেষ্টা করছি। যে আমরা অনেক এই যে স্ট্রাকচার, সেটা কিন্তু আমার পূর্বের অনেক ক্লাসেই বলেছি, তারপরেও নতুন শিক্ষার্থী থাকলে তাদের জন্য উপকারী হবে। খেয়াল করুন, আমরা অনেক সময় বলি না যে
আমি যেতে চাই, তাহলে কি বলি? আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এখন যদি আপনি বলেন যে আমি যেতে চাই না, তাহলে কি হবে? আই ওয়ান্ট নট টু গো। মানে ওই টুর পূর্বে শুধু আপনি একটা নট ব্যবহার করবেন, তাহলে কি হবে? আমি যেতে চাই না। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট নট টু গো, আমি যেতে চাই না, মানে যাওয়ার বিষয়টি আমি চাই না। এখন যদি আপনি বলতে চান, এখন তো নিজের ক্ষেত্রে বলা হলো যে আমি যেতে চাই বা আমি যেতে চাই না, কিন্তু যদি বলেন যে আমি চাই তুমি যাও বা আমি চাই তুমি না যাও বা আমি চাই যে তুমি থাকো, এরকম যে যদি সেন্স করতে চান বা অর্থ তুলতে চান, তাহলে কি হবে? তাহলে হবে যে আই ওয়ান্ট ইউ টু গো। তাহলে কি হবে? যে ইউটা ঠিক আছে এই ওয়ান্টের পরে আসবে, পরে টু গো আসবে, ইনফিনিটিভটা আসবে। তাহলে কি হলো? আই ওয়ান্ট ইউ টু গো, মানে আমি চাই তুমি যাও বা তুমি যাও সেটা আমি চাই, এরকম। আবার যদি বলেন যে আমি চাই তুমি না যাও, ঠিক আছে, বা তোমার না যাওয়াটা আমি চাই, তাহলে কী হবে? আই ওয়ান্ট ইউ নট টু গো। ঠিক আছে, আই ওয়ান্ট ইউ নট টু গো, আমি চাই তুমি না যাও, তুমি না যাও সেটা আমি চাই, এরকম। সেম একইভাবে যদি বলতে চান যে আমি চাই তারা আসুক, তাহলে কী হবে? আই ওয়ান্ট দেম টু কাম। আই ওয়ান্ট দেম টু কাম। আই ওয়ান্ট দেম, সরি এখানে দেম, আই ওয়ান্ট দেম টু কাম, আমি চাই তারা আসুক, এরকম। আবার যদি বলেন যে আমি চাই রাশেদ এখানে বসুক, তাহলে আই ওয়ান্ট রাশেদ টু সিট হিয়ার। আই ওয়ান্ট রাশেদ টু সিট হিয়ার, আমি চাই রাশেদ এখানে বসুক। সেম একই স্ট্রাকচার এখানে রয়েছে যে উই ওয়ান্ট আওয়ার চিলড্রেন, আমরা চাই আওয়ার চিলড্রেন আমাদের শিক্ষার্থী টু লার্ন, এই যে নট ব্যবহার করা হয়েছে, নট টু লার্ন, না শিখুক কিসের মাধ্যমে? বাই হার্ট, অন্তর দিয়ে না শিখুক। এখানে আবার অনলি ব্যবহার করা হয়েছে একটু এমফাসাইজ করার জন্য যে নট অনলি টু লার্ন, শুধু না শিখুক কিসের মাধ্যমে? বাই হার্ট, অন্তর দিয়ে। এখন এখানে তো আক্ষরিক অর্থটা আমি বললাম, এই লার্ন বাই হার্ট এর অর্থ কিন্তু বিভিন্ন রকম রয়েছে। একটা হচ্ছে যে লার্ন বাই হার্ট মানে হচ্ছে যে এমনভাবে কোনো কিছু মুখস্থ করা বা শেখা যাতে করে পরবর্তীতে আপনি এটা মুখে উচ্চারণ করা ছাড়া আপনি মনেও করতে পারেন, এটাকে লার্ন বাই হার্ট বলে। আরেকটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ করা, একেবারেই আপনি বোঝেন না বুঝেন, খালি রোট মেমোরাইজেশন যেটাকে বলে, শুধুমাত্র মুখস্থ করা, এটাকে লার্ন বাই হার্ট বলে। ঠিক আছে, এই অর্থে এখানে ব্যবহার হয়েছে যে শুধুমাত্র মুখস্থ করা। তাহলে কি হবে? উই ওয়ান্ট, আমরা চাই, আওয়ার চিলড্রেন নট টু লার্ন বাই হার্ট, আমাদের শিক্ষার্থীরা শুধু না শিখুক বা শুধু না মুখস্থ করুক। এই অনলিটা এরকম অর্থ দিচ্ছে, শুধু না মুখস্থ করুক। উই ওয়ান্ট আওয়ার চিলড্রেন নট অনলি টু লার্ন বাই হার্ট, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা শুধু মুখস্থ না করুক, বরং রেদার, এই যে দেখুন রেদার, বরং দে গেট স্কোপ, তারা সুযোগ পাক, দে গেট স্কোপ, তারা সুযোগ পাক কী করতে? টু ফ্লোরিশ, বিকাশ করতে, ট্যালেন্টস, মেধা, অ্যান্ড ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। ঠিক আছে, এখানে দেখুন এই যে রেদার শব্দটি কিন্তু সাধারণত একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং এটা ফ্রেজের পূর্বে আসে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ক্লজের পূর্বে, মানে দুটো ক্লজের মাঝখানে এসেছে। সো এখানে একটা আনকমন ব্যবহার রয়েছে, মানে নীতির বাইরে, সেটা হচ্ছে যে রেদার শব্দটা সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং সেটা এই ফ্রেজের পূর্বে আসে, কিন্তু কখনো কখনো নিয়ম বহির্ভূতভাবে দুটো ক্লজের মাঝে বসে, কিন্তু দুটো ক্লজের মাঝে বসে কনজাংশন হিসেবে। কিন্তু অন্য কনজাংশন সাধারণত কী করে? দুটো ক্লজকে যুক্ত করে, কিন্তু রেদারের ক্ষেত্রে ভিন্ন কথা হচ্ছে যে এটা দুটো ক্লজকে যুক্ত করে না, কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু দুটো ক্লজকে যুক্ত করার জন্য আসে না, বরং এটা দুটো ক্লজের মাঝে যে একটা অল্টারনেটিভ বা প্রিফারেন্স বা কন্ট্রাস্ট রয়েছে সেটা প্রকাশের জন্য আসে। যেমন এখানে রেদারটা দুটো ক্লজকে সংযুক্ত করার জন্য না আসে, বরং এই ক্লজ এবং দ্বিতীয় ক্লজের মধ্যে যে কন্ট্রাস্ট, ঠিক আছে, বৈপরীত্য, সেটা প্রকাশের জন্য এসেছে। তাহলে কি হলো? উই ওয়ান্ট আওয়ার চিলড্রেন নট অনলি টু লার্ন বাই হার্ট, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শুধু মুখস্থ না করুক বা শুধু মুখস্থ না করে, রেদার বরং দে গেট স্কোপ, তারা সুযোগ পাক, টু ফ্লোরিশ, বিকাশ করতে, কি বিকাশ করতে? ট্যালেন্টস, মেধা, অ্যান্ড ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে বলা হচ্ছে যে অ্যাজ দে ক্যান মুভ, এই অ্যাজ এর অর্থ কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। এখানে অর্থ হচ্ছে যে যাতে করে, মানে ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট। সো অ্যাজ, যাতে করে, দে ক্যান, তারা পারে, কি করতে পারে? মুভ আহেড মানে হচ্ছে কোনো কিছু এগিয়ে যাওয়া, উন্নতি করা। সো দে ক্যান মুভ আহেড, তারা এগিয়ে যেতে পারে বা উন্নতি করতে পারে।
কী দিয়ে উন্নতি করতে পারে? উইথ দেয়ার মেরিটস, তাদের মেধা দিয়ে এগিয়ে যেতে পারে, ঠিক আছে। সো অ্যাজ, যাতে করে দে ক্যান মুভ আহেড, তারা এগিয়ে যেতে পারে, উইথ দেয়ার মেরিটস, তাদের মেধা দিয়ে এগিয়ে যেতে পারে। তারপর বলা হচ্ছে যে সো এই কারণেই চেঞ্জেস আর বিং মেড, পরিবর্তন আনা হচ্ছে। এখানে এই যে মেড ভার্বটি, মেড ভার্বের মেক থেকে এসেছে। মেক ভার্বের আসলে অনেক রকম অর্থ রয়েছে, এই তৈরি করা, বলা, কওয়া, ঠিক আছে, সম্পন্ন করা, সম্পাদন করা, অনেক অর্থ। সো এই কারণে ওখানে বলা হচ্ছে যে চেঞ্জেস আর বিং মেড, পরিবর্তন সম্পাদন করা হচ্ছে বা পরিবর্তন আনা হচ্ছে, এরকম। এখানে প্যাসিভ করা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। যদি এরকম থাকতো যে পরিবর্তন কোনো কিছুকে তৈরি করছে, মেক করছে, তাহলে কিন্তু চেঞ্জেস আর মেকিং এরকম হতো, কিন্তু এটাকে প্যাসিভ করার জন্য বলা হচ্ছে চেঞ্জেস আর বিং মেড, পরিবর্তনকেই আনা হচ্ছে, পরিবর্তনকেই সম্পাদন করা হচ্ছে। কোথায় পরিবর্তনকে সম্পাদন করা হচ্ছে? ইন দ্য কারিকুলাম, এই পাঠ্যক্রমে, অ্যান্ড এডুকেশন মেথড, এবং শিক্ষা পদ্ধতিতে। তাহলে কি হলো? এই পুরো কথাটা কে বলেছে? শি সেড, তিনি বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে তিনি বলেন, আমরা চাই আমাদের শিশুরা শুধু মুখস্থ না করে তারা মেধা ও সৃজনশীলতা বিকাশের সুযোগও পাক, যাতে তারা তাদের মেধা দিয়ে এগিয়ে যেতে পারে। এ কারণেই পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে The Premier made the remarks while unveiling the results of the Secondary School Certificate SSC and Equivalent Examinations 2024 digitally by clicking a button at her official Ganabhavan residence in the capital city of Dhaka. So খেয়াল করুন, এই প্রাইম মিনিস্টার বা প্রিমিয়ার একই কথা। প্রিমিয়ার মানে হচ্ছে প্রধান বা প্রধানমন্ত্রী, প্রধান ব্যক্তি। সো দ্য প্রিমিয়ার, প্রধানমন্ত্রী, আমাদের সাবজেক্ট, ভার্ব হচ্ছে যে মেড। ওই যে বললাম, মেড মানে হচ্ছে সম্পাদন করা, সৃষ্টি করা, নিয়ে আসা বিভিন্ন। সো মেড সম্পাদন করেন, কি সম্পাদন করেন? দ্য রিমার্কস, মন্তব্য। রিমার্ক মানে মন্তব্য। সো দ্য প্রিমিয়ার, প্রধানমন্ত্রী, মেড সম্পাদন করেন দ্য রিমার্কস, মন্তব্য। সো মন্তব্য সম্পাদন করেন মানে হচ্ছে যে মন্তব্য করেন, কোনো একটা মন্তব্য তিনি প্রকাশ করেন, এক্সপ্রেস করেন, এরকম। সো দ্য প্রিমিয়ার মেড দ্য রিমার্কস, প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন, দ্য রিমার্কস এই মন্তব্য করেন। কখন মন্তব্য করেন সেটা পরে বলা হচ্ছে যে ওয়াইল আনভেইলিং, যে উন্মোচনের সময়। আনভেইল মানে হচ্ছে যে উন্মোচন করা বা প্রকাশ করা। সো ওয়াইল আনভেইলিং, উন্মোচনের সময় বা প্রকাশের সময়। এখানে খেয়াল করুন যে ওয়াইল শব্দটি এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, আবার এই প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। কনজাংশন হলে তারপর একটা ক্লজ থাকে, আর ক্লজ মানে আপনারা জানেন যে ক্লজের মধ্যে একটা ফিনিট ভার্ব থাকবে। যেহেতু এখানে ফিনিট ভার্ব নেই, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, জিরান্ট হয়েছে, সেহেতু এটা প্রিপোজিশন। সো ওয়াইল আনভেইলিং, ওয়াইল মানে সময়, কিসের সময়? আনভেইলিং প্রকাশের সময়। কি প্রকাশের সময়? নন ফিনিট ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য রেজাল্টস, এই ফলাফল। কিসের ফলাফল? সেটা আবার অফ দিয়ে বলা হচ্ছে অফ দ্য সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এসএসসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এসএসসির ফলাফল। এবং আরও কিসের ফলাফল? অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস 2024, মানে সমমানের পরীক্ষা, মানে 2024-এর সমমানের পরীক্ষাগুলোর রেজাল্টস। তাহলে কি হলো? এই যে ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস 2024 এটা, এবং সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি, এটা কিন্তু এই রেজাল্টের সাথে সম্পর্কিত। মানে ফলাফল, কিসের ফলাফল? অফ দ্য সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি এটার, এবং আরও কিসের? ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 2024, মানে 2024 সমমানের যে পরীক্ষাসমূহ রয়েছে সেই পরীক্ষার ফলাফল প্রকাশের সময় দ্য প্রিমিয়ার মেড দ্য রিমার্কস, প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। এই যে আনভেইল করেন, উন্মোচন করেন, সেটা কিভাবে উন্মোচন করেন সেটা পরে বলা হচ্ছে যে ডিজিটালি বাই ক্লিকিং। ডিজিটালি মানে হচ্ছে যে আপনারা জানেন যে ডিজিটালি আধুনিকভাবে, এখানে উদ্দেশ্য হচ্ছে যে এই ইন্টারনেট বা কম্পিউটার কর্তৃক, কম্পিউটার দিয়ে, এটা কোনো কাগজ কলমে না, এরকম, এটা এইরকম একটা সেন্স দেওয়ার জন্য এখানে ডিজিটালি শব্দটি ব্যবহার করা হয়েছে। যে ডিজিটালি আধুনিকভাবে বা ডিজিটালভাবে, কিসের মাধ্যমে? বাই ক্লিকিং, ক্লিক করে। কি ক্লিক করে? বাটন, একটি বাটন ক্লিক করে। কোথায় বাটন ক্লিক করে? অ্যাট হার অফিসিয়াল গণভবন রেসিডেন্স, তার সরকারি গণভবনের যে বাসস্থান, সেই বাসস্থানে। এই যে রেসিডেন্স সেটা আবার কোথায়? ইন দ্য ক্যাপিটাল সিটি, রাজধানী শহর। কিসের শহর? অফ ঢাকা, ঢাকার। তাহলে এখানে খেয়াল করুন, আমরা দেখতে পাচ্ছি যে এই ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস, এটা কিন্তু অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না, মানে যারা একাডেমিক স্টুডেন্টস না, তাদের জন্য একটু বলছি। ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস, এসএসসির ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস হচ্ছে যে দাখিল এবং ভোকেশনাল এক্সাম যে রয়েছে, মানে বাংলাদেশ টেকনিক্যাল বোর্ডের অধীনে হয়ে থাকে। একটা হচ্ছে একেবারে
সকল স্টুডেন্টসরা অংশগ্রহণ করেন, সেটা হচ্ছে এসএসসি, এবং একই সমমানের দাখিলে কী করেন মাদ্রাসার ছাত্রছাত্রীরা পরীক্ষা দেন। আরেকটা হচ্ছে ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস ভোকেশনাল, সেটা হচ্ছে যে বয়স্কদের জন্য। ঠিক আছে, সো এই সবগুলো এসএসসির সমমান, এবং এই সবগুলোর ফলাফল কী করছে প্রকাশের সময় দ্য প্রিমিয়ার মেড দ্য রিমার্কস এই মন্তব্য করেন। তারপরে কিভাবে ডিজিটালি বাই ক্লিকিং, এখানে ডিজিটালি শব্দটি অ্যাডভার্ব, যেটা এই বাই ক্লিকিং প্রিপোজিশনাল ফ্রেজকে মডিফাই করছে। আমরা জানি যে, বা আমি আমার অনেক ক্লাসে বলেছি যে অ্যাডভার্ব কী করতে পারে, একটা প্রিপোজিশনাল ফ্রেজকে কিন্তু মডিফাই করতে পারে। বাই ক্লিকিং, দেখুন ক্লিক করে, কীরকমভাবে ক্লিক করে, ডিজিটালি আধুনিকভাবে ক্লিক করে বাটন অবজেক্ট কোথায় ক্লিক করছে, এখানে যে বাই ক্লিকিং এ নন ফিনিট ভার্বের অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে অ্যাট হার অফিসিয়াল গণভবন রেসিডেন্স, তার সরকারি গণভবন যে বাসস্থান, সেই বাসস্থানে, এই বাসস্থান সেটা আবার কোথায়, এটাকে মডিফাই করছে আবার ইন দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা, রাজধানী ঢাকা শহরে, এরকম। সো আশা করি আমরা বুঝতে পেরেছি। সাজানো অনুবাদ হচ্ছে যে প্রধানমন্ত্রী রাজধানী ঢাকায় তার সরকারি গণভবনের বাসস্থানে ডিজিটাল উপায়ে একটি বোতাম চেপে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষা 2024 এর ফলাফল উন্মোচনকালে এ মন্তব্য করেন। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে she said her government has introduced pre-primary education to teach the children through play. সো খেয়াল করুন, she said তিনি বলেছেন, কি বলেছেন সেটা বলা হচ্ছে যে her government has introduced, তার সরকার চালু করেছে। এখানে কিন্তু she said that এরকম ছিল। ওই যে বললাম যে যখন ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে এই দ্যাট বাদেই যখন আপনার স্ট্রাকচার বা বাক্যটি স্পষ্ট হবে, সেক্ষেত্রে দ্যাটটা ব্যবহার করা হয় না। সো she said তিনি বলেন, her government তার সরকার, এটা হচ্ছে সাবজেক্ট, এটার ভার্ব হচ্ছে যে হ্যাজ ইন্ট্রোডিউস মানে চালু করা। সো হ্যাজ ইন্ট্রোডিউসড চালু করেছে, কি চালু করেছে, অবজেক্ট হচ্ছে প্রি প্রাইমারি এডুকেশন, প্রাক প্রাথমিক শিক্ষা চালু করেছে। এই যে প্রাক প্রাথমিক শিক্ষা চালু করেছে, সেটা কি কারণে চালু করেছে, টু টিচ শিক্ষা দিতে। এখানে টু টিচ এটা কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ, যেটা এই ইন্ট্রোডিউসড ভার্বকে মডিফাই করছে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করি যে চালু করেছে, কেন চালু করেছে, উদ্দেশ্য হচ্ছে টু টিচ শিক্ষা দিতে। কাকে শিক্ষা দিতে দ্য চিলড্রেন শিশুদেরকে কিসের মাধ্যমে শিক্ষা দিতে, থ্রু প্লে খেলাধুলার মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে তিনি বলেন খেলাধুলার মাধ্যমে শিশুদের শেখানোর জন্য সরকার প্রাক প্রাথমিক শিক্ষা চালু করেছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে দেয়ার ইজ আ ওয়ে টু এডুকেট দ্য চিলড্রেন থ্রু টয়েস অ্যান্ড উই আর ক্রিয়েটিং দ্যাট স্কোপ, শি সেড। সো খেয়াল করুন, দেয়ার ইজ, এই যে ব্যবহারটা দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার আর, এইটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বা ইন্ট্রোডাক্টরি ইউজ, অথবা বলা হয় সিওডো ইউজ বা সিওডো সাবজেক্ট বলে। মানে পরিবর্তে যে সাবজেক্ট ব্যবহার করা হয়, অন্য সাবজেক্টের পরিবর্তে যে সাবজেক্ট ব্যবহার করে, সেটাকে সিওডো বা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলে। সো এখানে মূলত এই দেয়ার ইজ বা দেয়ার এই স্ট্রাকচার ব্যবহার করে কোনো জায়গায় কোনো কিছু আছে, ছিল, এরকম অর্থের জন্য। সো কি হলো, দেয়ার ইজ আছে, কি আছে সেটা কিন্তু পরে থাকে, ভার্বে পরে, যে দেয়ার ইজ আছে, কি আছে, আ ওয়ে একটা উপায় আছে, কি করতে উপায় আছে, কিসের উপায়, উপায় হচ্ছে যে টু এডুকেট শিক্ষা দিতে। এখানে খেয়াল করুন, এই যে টু এডুকেট এটা কিন্তু ইনফিনিটিভ, যে ইনফিনিটিভটা এই ওয়ে নাউনকে মডিফাই করছে। আপনারা জানেন যে একটা ইনফিনিটিভ কিন্তু একটা নাউনকে মডিফাই করতে পারে। আর মডিফায়ার সম্পর্কিত মডিফাই সম্পর্কে যারা না জানেন, মডিফাই সম্পর্কিত ক্লাস তৈরি করা আছে, তারা কিন্তু সেখানে দেখে আসতে পারেন। সো দেয়ার ইজ আ ওয়ে উপায় আছে, কিসের উপায়, টু এডুকেট শিক্ষা দেওয়ার উপায়। উপায়টা কীরকম, শিক্ষা দেওয়ার উপায়। কাকে শিক্ষা দেওয়ার উপায়, দ্য চিলড্রেন শিশুদেরকে কিসের মাধ্যমে শিক্ষা দিবে, থ্রু টয়েস খেলনার মাধ্যমে শিক্ষা দেওয়ার বা শেখানোর উপায় আছে। পরে বলা হচ্ছে যে অ্যান্ড উই আর ক্রিয়েটিং আমরা তৈরি করছি দ্যাট স্কোপ ওই সুযোগটা তৈরি করছি। এই পুরো কথাটা কে বলেছেন, শি সেড মানে প্রধানমন্ত্রী তিনি বলেছেন। তাহলে কী হলো, আমাদের অর্থ হচ্ছে তিনি আরও বলেন খেলনার মাধ্যমেও শিশুদেরকে শেখানো যায়, মানে খেলনার মাধ্যমে শিশুদেরকে শেখানোর উপায় আছে। এই কথার উদ্দেশ্য হচ্ছে যে খেলনার মাধ্যমেও শিশুদেরকে শেখানো যায় এবং আমরা সেই সুযোগ তৈরির চেষ্টা করছি। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে one child can easily learn the name of 7 continents through jumping one to another continent on a world map, she opined. সো খেয়াল করুন, এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ান চাইল্ড, একটি শিশু বা যে কোনো শিশু কী করতে পারে,
ক্যান লার্ন শিখতে পারে। কীরকমভাবে শিখতে পারে? অ্যাডভার্ব হচ্ছে ক্যান। ইজিলি লার্ন খুব সহজভাবে শিখতে পারে। কী শিখতে পারে? দ্য নেম নামগুলো শিখতে পারে। কিসের নাম? অফ 7 কন্টিনেন্টস 7টি মহাদেশের। কন্টিনেন্টস মানে মহাদেশ। সো দ্য নেম নাম শিখতে পারে কিসের নাম? অফ 7 কন্টিনেন্টস 7টি মহাদেশের নাম শিখতে পারে। এখন এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে দ্য নেম হলো কেন? নেমস হওয়ার কথা ছিল, ঠিক আছে, যেহেতু 7টি মহাদেশ 7টি মহাদেশ হলে 7টি নামও 7টি হবে, এই কারণে প্লুরাল হওয়ার কথা ছিল। কিন্তু কারণ হচ্ছে এখানে প্লুরাল ব্যবহার না করার কারণ হচ্ছে এই নেম শব্দটি এখানে কালেকটিভ নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর কালেকটিভ নাউন হলে সেখানে কি করা হয় না, সেখানে প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়। এটা নিজেই প্লুরাল, যে একটা সেট, একটা নেম সেট, ঠিক আছে। সো ওয়ান চাইল্ড ক্যান ইজিলি লার্ন, একটা শিশু খুব সহজে শিখতে পারে দ্য নেম নামগুলো, যেহেতু কালেকটিভ নাউন আমরা নামগুলো বলবো, নামগুলো শিখতে পারে কিসের নাম? অফ 7 কন্টিনেন্টস 7টি মহাদেশের নাম শিখতে পারে। এই যে 7টি মহাদেশের নাম শিখতে পারে সেটা কী উপায়ে, কীভাবে? থ্রু জাম্পিং, জাম্প করে বা লাফ দিয়ে। কোথায় লাফ দিয়ে? ওয়ান টু আনাদার, একটা থেকে আরেকটায়। এখানে মূলত খেয়াল করুন, এই যে জাম্পিং ফ্রম ওয়ান টু আনাদার এরকম ছিল, যে জাম্প করবে, লাফ দিবে। কোথায় লাফ দিবে? যে বড় আকারের এক বিশ্বের ম্যাপ থাকে, ঠিক আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা মহাদেশের নাম আলাদা আলাদা থাকে। সো এখানে বোঝানোর চেষ্টা করছে যে একটা নামের থেকে আরেকটা নামে লাফ দিয়ে তারা কী করতে পারে? নামগুলো শিখতে পারে খেলার মাধ্যমে। সো সেই ক্ষেত্রে এখানে তো একটা ফর্ম কিন্তু ডিজার্ভ করে, কিন্তু তারা কি করেছে? এই ফর্মটা কিন্তু এখানে লিখেছিল না, লেখেনি। কারণ হচ্ছে এটা কিন্তু এই যে ফর্ম মূলত হচ্ছে যে ফর্ম দিয়ে ব্যবহার করা হবে, কিন্তু যখন বাক্যটি ফর্ম ব্যতীত হয়, বাক্যটি একেবারে স্পষ্ট, ফ্রেজটা স্পষ্ট, অর্থটা স্পষ্ট হবে, ঠিক আছে, সেক্ষেত্রে ফর্মটা ব্যবহার না করলেও হয়। এটা একটা স্টাইলিক চয়েস, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন ফর্ম। তবে ফর্ম দিলে বা ফর্মাল রাইটিংয়ে ফর্ম দিলে একটু স্পষ্ট হয় আর কি, কিন্তু যেহেতু এটা ফর্ম ছাড়াই স্পষ্ট, এই কারণে অনেক সময় এই কী করে, ফর্মটা বাদ দেওয়া হয়, ফর্মটা অমিট করা হয়, আর এটা গ্রামাটিক্যালি কারেক্ট হিসেবে বিবেচনা করা হয়। সো থ্রু জাম্পিং, জাম্প করে, কোথা থেকে জাম্প করে? ফ্রম ওয়ান একটা থেকে, টু আনাদার কন্টিনেন্ট একটা থেকে আরেকটা কিসে? মহাদেশে জাম্প করে। এখন এই কন্টিনেন্টগুলো কোথায়? অন আ ওয়ার্ল্ড ম্যাপ, একটা বিশ্বের ম্যাপের যে কি রয়েছে, এই মহাদেশগুলো রয়েছে, সেই মহাদেশের একটা থেকে আরেকটায় জাম্প করে কি করতে পারে? ওয়ান চাইল্ড ক্যান ইজিলি লার্ন দ্য নেম অফ 7 কন্টিনেন্টস, শিখতে পারে, 7টি মহাদেশের নাম শিখতে পারে। এই কথাটা কে বলেছে? সি ওপাইন, তিনি মত প্রকাশ করেন। এটাও কিন্তু এই প্রধানমন্ত্রী বলেছেন। তাহলে আমাদের কী হলো? সাধারণ অনুবাদ হচ্ছে যে একটি শিশু বিশ্বের মানচিত্রে একটি মহাদেশ থেকে আরেকটি মহাদেশে লাফ দিয়ে সহজেই 7টি মহাদেশের নাম শিখতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। আমাদের সর্বশেষ বাক্য হচ্ছে যে we have to do such many things as the children can learn through playing. If we do so, they don't have a need for book learning, she said. So খেয়াল করুন, এখানে ডিরেক্ট স্পিচ ব্যবহার করা হয়েছে যে উই হ্যাভ টু ডু, আমাদেরকে করতে হবে। স্ট্রাকচার কিন্তু আপনারা সবাই জানেন যে হ্যাভ টু ডু, হ্যাজ টু ডু, এটার বাধ্যবাধকতা বোঝায় যে আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, হি হ্যাজ টু কাম, তাকে আসতে হবে, এরকম। তাহলে কী হবে? উই হ্যাভ টু ডু, আমাদেরকে করতে হবে, কি করতে হবে? সাচ ম্যানি থিংস, এরকম অনেক কাজ। এরকম কিন্তু একটা ফ্রেজ তৈরি করা হয়েছে কীভাবে? থিংস, জিনিস করতে হবে, কি কতগুলো জিনিস, ম্যানি থিংস, অনেক কিছু, ঠিক আছে। এখন ম্যানি এটা কিন্তু একটা এক প্রকার অ্যাডজেক্টিভ, যেটাকে মডিফাই করছে সাচ অ্যাডভার্ব, যে এমন অনেক জিনিস আমাদেরকে করতে হবে, অ্যাজ, যাতে করে দ্য চিলড্রেন, শিশুরা, ক্যান লার্ন, শিখতে পারে, থ্রু প্লেয়িং, খেলার দোলার মাধ্যমে শিখতে পারে। ইফ উই ডু সো, আমরা যদি সেরকম করি, দেখুন এখানে এই যে সো এর পরিবর্তে মূলত এরকম ছিল যে ইফ উই ডু সাচ ম্যানি থিংস, এরকম ছিল, কিন্তু এখানে সাবস্টিটিউশন করা হয়েছে। সাবস্টিটিউশন আর এলিপসিস মূলত কাছাকাছি। এলিপসিস বলা হয় যে এই যখন একটা বাক্যে একই শব্দ বারবার থাকে, সেক্ষেত্রে আপনি ওই শব্দগুলো যদি বাক্য থেকে বাদ দিয়ে দিবেন, অমিশন করবেন, সেক্ষেত্রে সেটাকে এলিপসিস বলা হয়। কিন্তু আর সাবস্টিটিউশন বলা হয় ওই এলিপসিসের ক্ষেত্রে একটার পরিবর্তে, মানে একটা জিনিস আছে সেটার পরিবর্তে আপনি আরেকটি ব্যবহার করবেন, ঠিক আছে, মানে বাদ না দিয়ে সেটার পরিবর্তে আরেকটা ব্যবহার করবেন, সেটাকে বলা হয় সাবস্টিটিউশন। যেমন এখানে ইফ উই ডু সো, এটা কার পরিবর্তে? এই যে সাচ ম্যানি থিংস, এটা পরিবর্তে ব্যবহার করা হয়েছে, এই কারণে এটাকে সাবস্টিটিউশন বলা হয়। তাহলে কী হলো? ইফ উই ডু সো, আমরা যদি সেরকম করতে পারি, তাহলে কী হবে? দে ডোন্ট হ্যাভ আ নিড, তাদের কোনো প্রয়োজন হবে না বা প্রয়োজন নেই। কিসের প্রয়োজন নেই? ফর বুক লার্নিং, বই ভিত্তিক শেখার
প্রয়োজন নেই শি সেড, তিনি বলেছেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। সাধারণ অনুবাদ হচ্ছে যে তিনি আরও বলেন, শিশুরা যাতে খেলাধুলার মাধ্যমে শিখতে পারে এজন্য আমাদেরকে এমন অনেক কিছুই করতে হবে। আমরা যদি তা করি তবে তাদের বইভিত্তিক শিক্ষার প্রয়োজন হবে না। সো এই ছিল আজকের অনুবাদ ক্লাস। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সকালে ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।